নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। আচ্ছা, আপনি কখনো লাদাখ বেড়াতে গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে তাহলে নিশ্চয়ই জানেন সেখানে মোবাইল টাওয়ার খুব একটা নেই বললেই চলে। একটা দুটো আছে ঠিকই, কিন্তু তাও একেবারে শহর ঘেঁষা এলাকাগুলোতে। চীন ভারত সংঘাতের আবহে লাদাখের সেই টেলিযোগাযোগের নিঃসঙ্গতাও কাটতে চলেছে। লাদাখের চীন সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার খোল নলচে পাল্টে ফেলতে চাইছে দিল্লি সরকার। লাদাখে প্রায় 54টি মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু হয়ে গেছে। চীনকে চাপে রাখতে দীর্ঘমেয়াদী ভাবনা রয়েছে দিল্লির, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। গালওয়ানের ঘটনার পর ভারত আর চীনকে বিশ্বাস করে না, এবং করার কোনো মানেও হয় না, সত্যি কোনো মানে হয় না। মঙ্গলবার লাদাখের চসুলে আলোচনায় বসেছিলেন ভারতের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং আর চীনের পক্ষে মেজর জেনারেল লিউ লিন। লক্ষ্য ছিল উত্তেজনা কমানো, কিন্তু কি হলো জানেন? ঠিক সেই সময়তেই অরুণাচলে সেনা সমাবেশ করতে শুরু করে দিল চীন। আচ্ছা, এরপরেও চীনাদের বিশ্বাস করা যায়? ইট মারলে পাটকেল তো খেতেই হবে। ভারত চীন সংঘাতের আবহে দাঁড়িয়ে একবার নয়, বারবার এক কথাই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের আগ্রাসী নীতি বরদাস্ত না করে পাল্টা হুঁশিয়ারি শানাতে এক মুহূর্ত দ্বিধা করেনি দিল্লি। সীমান্তে সেনা বাড়িয়ে একটার পর একটা বিভ্রান্তিকর মিথ্যে কথা বলে ক্রমাগত বেজিং যখন চাপ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে, তখন অবস্থান পুরোপুরি ক্লিয়ারলি স্পষ্ট করে দিয়েছে ভারত। কারণ আমাদের 20 জন শহীদের কথা আমরা বলিনি। চীনের কাছে মাথা নমানোর তাই কোনো প্রশ্ন নেই। যুদ্ধ হচ্ছে না, আমরা সকলে জানি, কিন্তু যুদ্ধের তোড়জোড়ে এক চুল খামতিও রাখেনি ভারত। লাদাখ এখন স্ট্র্যাটেজিক যুদ্ধক্ষেত্র। দেশ রক্ষার প্রশ্নে ভারত সেনা যে সমানে সমানে টক্কর নিতে তৈরি, বুঝিয়ে দিচ্ছে লাদাখের পরিস্থিতি। সীমান্তে চীন যেমন সেনা বাড়াচ্ছে, ঠিক তেমনই সেনা মোতায়েন করছে দিল্লিও। সক্রিয় হয়েছে 3 বাহিনী, অ্যাক্টিভেট করা হয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র। পরিস্থিতি যুদ্ধের দিকে না এগোলেও দিল্লি যে হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয়, তা গোটা বিশ্বের কাছে স্পষ্ট করে দিয়েছে ভারত। মুখে এক, কাজে আর এক। লাদাখ সংঘাতের প্রেক্ষিতে চীনের দ্বিচারিতা স্পষ্ট। মুখে সমঝোতার কথা বললেও কাজে উল্টো পথেই হাঁটছে চীন। 22শে জুন উপগ্রহ চিত্রে দেখা যায় গালওয়ানে পাকা কাঠামো তৈরি করেছে চীন। তারপর সেনা প্রত্যাহার ও সমঝোতার কথা বললেও 25শে জুন ও 26শে জুনের ছবি চীনের মিথ্যে ধরিয়ে দিয়েছে। এবার উপগ্রহ চিত্রে 16টি নতুন ত্রিপলে ঢাকা সেনা ছাউনি দেখা যাচ্ছে, যা আগের ছবিতে ছিল না। অর্থাৎ চীন সেনা মোতায়েন বাড়িয়েই চলেছে। শুধু ছাউনি নয়, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিমানের আনাগোনা বাড়িয়েছে চীন। সীমান্তে রুশ সুখোইয়ের ধাঁচে গড়া J-11, J-16 যুদ্ধ বিমান পাঠিয়েছে বেজিং। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় একাধিকবার নজরে পড়েছে চীনা কপ্টার। একাধিক পেট্রোলিং পয়েন্টের কাছেও ঢু মারছে হেলিকপ্টার। প্যাংগং লেক পর্যন্ত এগিয়ে আসতেও দ্বিধা করছে না। এই অবস্থায় ভারতের অবস্থান স্পষ্ট। জোর করে চাপ বাড়িয়ে ভারতের এক চুল জমিও কেড়ে নেওয়া যাবে না। আর তাই সীমান্তে নীরবে শক্তি প্রদর্শন চালিয়ে যাচ্ছে ভারতও। ইতিমধ্যে সীমান্তে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে দিল্লি। লাদাখে সক্রিয় হয়েছে ভারতের অত্যাধুনিক এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম আকাশ। মাটি থেকে 30 কিলোমিটার দূরের ও 18,000 মিটার উঁচুতে থাকা বিপক্ষের অস্ত্রকে খতম করতে পারে আকাশ। ইতিমধ্যে 3টি বিমান ঘাঁটিকে সক্রিয় করেছে ভারত। সক্রিয় হয়েছে দৌলত বেগ ওল্ডি, ফুকচে, নায়োমা এয়ারস্ট্রিপ। C-17 গ্লোবমাস্টারে করে চণ্ডীগড় থেকে লাদাখে পৌঁছেছে T-90 ভীষ্ম ট্যাঙ্ক। সূত্র বলছে লাদাখে প্রায় 45,000 সেনা মোতায়েন করা হয়েছে দিল্লির তরফে। পাশাপাশি উত্তর সিকিম, উত্তরাখণ্ড এবং অরুণাচলের বেশ কয়েকটি সীমান্তেও সেনা বাড়িয়েছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, পার্বত্য অঞ্চলে পাহাড়ের উপর থেকে লড়াই করার দক্ষতায় চীনের থেকে কয়েকশো গুণ এগিয়ে ভারতের সেনা। তাদের মতে কঠিন পাহাড়ি অঞ্চলে ভারতের একজন জওয়ানের দক্ষতা অন্তত 12 জন চীনা সেনার সমান। মানে 45,000 সেনার সামনে মাথা তুলে দাঁড়াতে চীনকে অন্তত
5 লক্ষ সেনা নামাতে হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। লাদাখ নিয়ে চীনের দুশ্চিন্তায় নতুন মাত্রা যোগ হয় 2019 সালের 5ই আগস্ট। সরকার লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করতেই তাতে আপত্তি জানায় চীন। আচ্ছা, কি আশ্চর্য! আমার দেশে আমি কি করব সেটা তো আর প্রতিবেশীর আপত্তির উপর নির্ভর করবে না এবং করতে পারে না। কিন্তু জানেন কি, এখানেই লুকিয়ে আছে স্ট্র্যাটেজি। এই আকসাই চীন তিব্বতের সঙ্গে চীনের জিনজিয়াং প্রদেশকে যুক্ত করার সবচেয়ে মসৃণ রাস্তা। ভারত যদি এখন এই আকসাই চীন পুনরুদ্ধারের কথা ভাবে, তাহলে তিব্বত চীন যোগাযোগ পুরো বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে চীনকে সেই কারাকোরামের পথ দিয়েই তিব্বতে পৌঁছতে হবে। এক্ষেত্রে আরও একটা মস্ত বড় ভূ রাজনৈতিক সমস্যাও রয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশ, যার সঙ্গে আকসাই চীন তিব্বতকে সংযুক্ত করে, সেখানে মূলত চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের বাস, যারা চীনা সরকারের হাতে বছরের পর বছর চরম নির্যাতিত, নিপীড়িত। ভারত লাদাখে শক্তি বাড়ালে আকসাই চীন চীনের দিকে নজর দিলে জিনজিয়াংয়ে গণভ্যুত্থানেরও ভয় রয়েছে চীনের, কারণ অনেক তত্ত্ব অনেক। কিন্তু একটা জিনিস স্পষ্ট, চীন ভারত সংঘাতে আগ্রাসন দেখিয়ে যে দিল্লিকে ডরানো যাবে না, তা হাড়ে হাড়ে বুঝছে বেজিং। শুধু আজ নয়, প্রায় আধ শতক আগে থেকে লাদাখের দিকে কড়া নাড়ছিল কিন্তু চীন, এবং কড়া নজর রেখেছে তবে থেকেই। তথ্য পরিসংখ্যান বলছে সেই 1959 সাল থেকেই লাদাখ সীমান্তে চীনের সক্রিয়তা বেড়ে যায়। কিন্তু প্রথম থেকেই লাদাখে চীন আগ্রাসন নিয়ে বিশেষ মাথা ঘামায়নি নেহেরু সরকার। দেশ যার খেসারত দিয়েছে 62 যুদ্ধে, আমরা হেরে গিয়েছিলাম। আকসাই চীন কবজা করেছে চীনা ফৌজ, কিন্তু ঠান্ডা লড়াই তাতেও থামেনি। উত্তর পূর্বে ক্রমাগত উস্কানি দিয়ে অস্থিরতা তৈরি করে গেছে চীন, জারি থেকেছে ছায়াযুদ্ধ। কিন্তু ভারতের ক্ষমতার হাত বদলের পর ছবিটা কিন্তু পাল্টে গেছে। চীনের যাবতীয় ফন্দিতে জল ঢেলেছে মোদী সরকারের বিদেশ নীতি। শক্ত হাতে রাশ ধরার কূটনৈতিক রণকৌশল কাজেও এসেছে। এই পরিস্থিতিতে চীন যে নতুন করে লাদাখ সীমান্তে আবার গতিবিধি বাড়াবে, তার আগাম পূর্বাভাস পেয়েছিলেন বিশেষজ্ঞরা। আজ যিনি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনিও বিপদের আঁচ পেয়েছিলেন। আগে ভাগেই সতর্ক করেছিলেন চীন আগ্রাসন নিয়ে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সামরিক সক্রিয়তা বাড়াবে চীন। 7 বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তখন তিনি কোনো সরকারি পদে ছিলেন না। পাকিস্তানের ছদ্মবেশে 7 বছর কাটানোর পর দেশে ফিরে কংগ্রেস জমানায় কুলিং অফে ছিলেন। 2013 সালে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে যুক্ত ছিলেন ডোভাল। 2013 সালেই চাইনিজ ইন্টেলিজেন্স ফ্রম আ পার্টি আউটফিট টু সাইবার ওয়ারিয়ার্স প্রবন্ধ লেখেন ডোভাল। ডোভাল লিখেছেন, 1959 সালে দলাই লামা যখন 80,000 অনুগামী নিয়ে ভারতে আসেন, তখনই ভারতের সঙ্গে শত্রুতা শুরু করে চীন। 1959 সালেই লাসাকে লাদাখ ঘেঁষা জিনজিয়াং প্রদেশের সঙ্গে জুড়তে 219 নম্বর জাতীয় সড়কের নির্মাণ শুরু করে চীন। সেই সময় লাদাখে চীনের সন্দেহজনক গতিবিধি নিয়ে ভারতীয় গোয়েন্দারা কেন্দ্রকে সতর্ক করতে শুরু করেন। 1959 সালের 21শে নভেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চীনের সেনাদের হাতে প্রাণ হারান ভারতীয় গোয়েন্দা করম সিং। তারপরেও লাদাখে চীনা সেনাদের আগ্রাসন নিয়ে সতর্ক হয়নি নেহেরু সরকার, যার খেসারত 62 সীমান্ত যুদ্ধে ভারতকে দিতে হয়। অরুণাচল ও আকসাই চীন দখল করে নেয় চীনা সেনা। কূটনৈতিক চাপের মাধ্যমে শেষ পর্যন্ত তাদের পিছোতে বাধ্য করা হয়। তারপরও ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যায় বেইজিং। 1966 সালে ইউহানে 300 নাগা জঙ্গিকে প্রশিক্ষণ ও অস্ত্র দেয় চীন। চীনের প্রশিক্ষণপ্রাপ্ত নাগা জঙ্গিদের মধ্যে আইজ্যাক ও মুইভাও ছিল। তারপরেও দশকের পর দশক ধরে উত্তর পূর্ব ভারতে লাগাতার উস্কানি দিয়ে গেছে চীন। ভারতের অন্যত্র তার গুপ্তচরেরা সক্রিয় ছিল। 2011 সালের 18ই জানুয়ারি নাগাল্যান্ডে গ্রেফতার হয় চীনের এক মহিলা গুপ্তচর। 2013 সালে হিমাচল প্রদেশে চীনের সেনাকর্মী পেমা শেরিং ধরা পড়ে। 2010 সালে নেপাল ফেরতা উত্তর পূর্বের জঙ্গি অ্যান্টনি শিমরায় ধরা পড়ে।
অ্যান্টনির থেকে AK-47, M16 রাইফেল, মেশিন গান এবং স্নাইপার গান উদ্ধার হয়। বাংলাদেশের কক্সবাজার উপকূলে অস্ত্র পাচারের ছক বানচাল করে ভারত। বাংলাদেশে ISI এর নেটওয়ার্ক ব্যবহার করে ভারতে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল চীনের। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সেই পথ বন্ধ হয়ে যায়। ফলে লাদাখ নিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে বেইজিং। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পাকিস্তানে যদি সার্জিক্যাল স্ট্রাইক করা যায় তাহলে চীনেও ডিজিটাল স্ট্রাইকে পিছপা হবে না ভারত। এক ধাক্কায় 59টা চীনা অ্যাপে তালা ঝুলিয়ে দিয়েছে ভারত। টিকটক, ইউসি, ব্রাউজার, শেয়ারইট, উইচ্যাট, ক্যাম স্ক্যানার নিষিদ্ধ হতেই ব্যথা বুঝতে পারছে বেজিং। বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে নিষিদ্ধ অ্যাপ সংস্থাগুলোকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছে কেন্দ্র। এই সময়ের মধ্যে তাদের তথ্য সংগ্রহ সংক্রান্ত যাবতীয় তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। চীনের একটি আইন বলছে বিশ্বের যে প্রান্তেই চীনা সংস্থা কাজ করুক না কেন সেই দেশের গোয়েন্দা সংস্থাকে তথ্যের হিসাব দিতে বাধ্য তারা। যে সংস্থার ভারতে কোনো অফিস নেই তাদেরও এবার স্থানীয় এক অফিসার নিয়োগ করে কাজ চালানোর কথা বলতে পারে কেন্দ্র। সব শর্ত মানলে খুলে দেওয়া হতে পারে তালা। অ্যাপ চালাতে হলে মাথা নোয়াতে হবে, বুঝতে পারছি চীন। আর তাই দিল্লির এই কূটনৈতিক চাল বেজিং যে মোটেই ভালো চোখে দেখছে না তা বলাই বাহুল্য। ভারতের মতো এমন ডিজিটাল স্পেস আর কোন দেশে আছে বলুন তো? নিজের দেশে সর্বক্ষণ ইন্টারনেটে নজরদারি চালানো চীনের কাছে ভারতের সাইবার স্পেস যে অত্যন্ত লোভনীয় ব্যবসা ক্ষেত্র তা কে না জানে সেটা। এতদিন স্রেফ তথ্য ফাঁসের অভিযোগে চীনা অ্যাপ ব্যান করার কথা উঠেছিল, কিন্তু এবার খোদ আইনমন্ত্রী বলেছেন তথ্য সুরক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্বের জন্য এটা একটা জরুরি পদক্ষেপ। প্যাচে পড়ে ঢোক গিলছে বেজিংও। अगर मर ही रही है तो प्रॉब्लम नहीं है ना। মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। সীমান্তের সংঘাত এবার সাইবার স্পেসে। ভারত চীন কূটনৈতিক পর্যায়ে ঠিক আগেই বেজিংয়ে ডিজিটাল স্ট্রাইক করেছে ভারত। নিষিদ্ধ হয়েছে 59 অ্যাপ। ভারতে শুধু টিকটক ইউজারের সংখ্যায় প্রায় 1.12 কোটি। প্রবল জনপ্রিয় অ্যাপে রাতারাতি তালা। সঙ্গে আছে উইচ্যাট, ক্যাম স্ক্যান, শেয়ারইটের মতো বহু ব্যবহৃত অ্যাপও। ভারত যেটা করতে পারে ভাবতেই পারেনি চীন। আর তাই ধাক্কা সামলাতে গিয়ে হতভম্ব চেহারাটা লুকোতে পারেনি চীনা বিদেশ মন্ত্রক। মুখপাত্র জিয়াও লিজিয়ান বলছেন, 正在了解核实情况。我想强调，中国政府一贯要求中国企业在遵守国际规则和当地法律法规的基础上开展对外合作。印度政府有责任根据市场原则，维护包括中国企业在内的国际投资者的合法权益。 চীনা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অধিকার রক্ষা করাও ভারতের দায়বদ্ধতার মধ্যে পড়ে। পেটের টান বুঝে আর্জি অনুরোধের সুর অ্যাপ সংস্থার গলায়। রীতিমতো বিবৃতি দিয়ে টিকটক ইন্ডিয়া বলছে তথ্যের সুরক্ষা সংক্রান্ত সব ভারতীয় আইন মেনে চলা হবে। ভারতীয় গ্রাহকদের কোনো তথ্যই চীন বা অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়া হয়নি। কিন্তু এতেও চিড়ে ভিচ্ছে না। 20 জন শহীদের কথা ভুলিনি আমরা। ভুলিনি কিভাবে একটার পর একটা মিথ্যের জাল বুনে বিভ্রান্ত করছে চীন। যারা বারবার বিশ্বাসঘাতকতা করে তাদের ব্যবসার দায়িত্ব আমাদের নয়। বেজিং বোধহয় ভুলে যাচ্ছে 17 জুন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা হয় চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের। ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কে গভীরভাবে প্রভাব ফেলবে লাদাখ সংঘাত সেদিনই স্পষ্ট করে বলেছিলেন ভারতের মন্ত্রী। যেমন কথা তেমন কাজ। দিল্লি কিন্তু কথার খেলাপ করেনি। জনপ্রিয়তার পরোয়া না করে চীনা অ্যাপে তালা ঝুলিয়েছে ভারত। দিল্লির ডিজিটাল স্ট্রাইকে বেকায়দায় বেজিং। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেশের জন্য প্রাণ বাজি রেখে লড়েন আমাদের জওয়ানরা। হামেশাই এই কথাটা বলি আমরা, কিন্তু সত্যি জান লড়িয়ে দেওয়ার জন্য কতটা সাহস, কতটা ত্যাগ তিতিক্ষা লাগে সেটা বুঝতে পারি কি আমরা? না বোধ হয়। সীমান্ত থেকে অনেক দূরে নিরাপদ সুরক্ষিত আশ্রয়ে আমরা যারা বাঁচি তারা আঁচ করতে পারি শুধু, কিন্তু বুঝতে পারি না একটা মানুষের মনে ঠিক কতটা শক্তি থাকলে নিজেকে ভুলে গিয়ে স্রেফ দেশের জন্য ঝাঁপিয়ে পড়া যায়। দরকার হলে খালি হাতে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়া যায় শত্রুপক্ষের সামনে। আজ আপনাদের এমনই এক যোদ্ধার কথা শোনাবো
গালওয়ান উপত্যকায় 23 বছরের যে ছেলেটা শুধু একটা কৃপান হাতে শেষ দম পর্যন্ত লড়েছে, চেনেন তাকে? তার নাম গুরতেজ সিং, শহীদ গুরতেজ সিং। চীনের সেনাদের কাছে আতঙ্ক, ভারতীয় জওয়ানদের অনুপ্রেরণা। যদি করোনা হয়ে যায়, অদৃশ্য জুজুর ভয়ে কাঁপছে আসমুদ্র হিমাচল। ভুল, সকলে কাঁপছেন না। কিছু মানুষ এমনও রয়েছেন যারা হাড় কাঁপানো ঠান্ডায় দাঁড়িয়ে রয়েছেন হিম শীতল পর্বত শিখরে। দেশের প্রতি ইঞ্চি জমি, 135 কোটি মানুষের প্রত্যেকের জীবন রক্ষা তাঁদের দায়িত্ব। 23 বছর, অনেকের লেখাপড়াই শেষ হয় না, সেই বয়সে শেষ হয়ে গেল একটি তরতাজা জীবন। শিখ গানার্সের ঘাতক প্ল্যাটুনের গুরতেজ সিং গালওয়ানের ঘাঁটি আগলে ছিল সে। খবর এলো ভারতীয় টহলদারদের উপর হামলা চালিয়েছে চীন। প্রায় খালি হাতে ছুটে গিয়েছিলেন গুরতেজ। হিমশীতল অন্ধকারে চীনের সেনাদের মহড়া নেন গুরতেজ ও সহকর্মীরা। গুরতেজ সিংকে চেপে ধরে পিপলস লিবারেশন আর্মির 4 সেনা। 4 চীনা সেনা বাঁধন ছাড়িয়ে তাদেরকেই ধাক্কা মেরে খাদে ফেলে দেন গুরতেজ। অন্ধকারে টাল সামলাতে না পেরে গুরতেজও খাদে পিছলে পড়ে যান। খাদে পড়েও সাহস হারাননি গুরতেজ। ঘাড়ে ও মাথায় আঘাত অগ্রাহ্য করেই তিনি উঠে দাঁড়ান। পাগড়ি শক্ত করে বেঁধে ফের ঝাঁপিয়ে পড়েন চীনা সেনাদের উপর। আহত অবস্থাতেই নিজের কৃপান দিয়ে 7 চীনাকে কেটে ফেলেন গুরতেজ। তখনই এক চীনা সেনা পিছন থেকে গুরতেজের পিঠে ছুরি চালিয়ে দেয়। গুরতেজ প্রাণঘাতী আঘাত পেয়েও হামলাকারী চীনা সেনাকে শেষ করে। তারপর নিজে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার রক্তাক্ত নিথর দেহ নিয়ে ক্যাম্পে ফেরেন বাকি ঘাতকরা। মোট 12 জন চীনা সেনাকে খতম করে দেশ রক্ষা করেন গুরতেজ। কফিনবন্দি হয়ে পাঞ্জাবের প্রত্যন্ত গ্রামে ফিরেছেন গুরতেজ। জীবন নিয়ে অনেক স্বপ্ন ছিল তার। রোজগারের ছেলেকে ঘিরে নিশ্চয়ই স্বপ্ন দেখেছিল তার পরিবারও। কিন্তু গুরতেজ দেশকে নিজের জীবন দিয়ে গেলেন, যাতে অন্যদের স্বপ্ন পূরণে বাধা না হয়। বেঁচে থাকা অসম্ভব এমন অসহনীয় পরিস্থিতিতে মারতে মারতে মারা গেছেন তারা। এরপরও হয়তো তাদের শহীদ বলায় আপত্তি করবেন ড্রয়িং রুমে বসে পা দোলানো কোনো নেটিজেন। চাকরি করতে গিয়ে মারা গেছে, শহীদ হবে কেন? দেশবাসীর একাংশ থেকে এমন মন্তব্য হজম করতে হয় স্বজনহারা পরিবারগুলিকে। কে বলে বেইমানি শুধু চীন করেছে? কে বলেছে শুধু চীনের সেনা গুরতেজের পিঠে ছুরি মেরেছে? ঘরে ছুরি মারার লোকের অভাব রয়েছে নাকি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।